শ্রীময়ী ব্যানার্জি এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকেই দেখছে ওর শাশুড়িমা কনকলতার ওপর সবাই খুব খারাপ ব্যবহার করে, ঠিক একদম বাড়ির মাইনে করা কাজের লোকের মতো। শ্রীময়ী প্রথম প্রথম ভাবত উনি অত বড় ভাসুর অমিতাভ, মেজ ভাসুর অরুণাভ আর ওর বড় অজিতাভর নিজের মা তো নাকি সৎ মা। আর যদি সৎমাও হন তাহলেও কেউ কি কারোর সাথে এমন ব্যবহার করতে পারে? তাছাড়া উনি যেমন সরল সাদাসিধে ভালো মনের মানুষ, তার সাথে কেনই বা সবাই এমন করে? শ্রীময়ীর বড় যা ত্রিশ, মানে শ্রীময়ীর বড় দিদি ভাই, তো ওনাকে উঠতে বসতে কথা শোনান, না না ভাবে অপমান করেন, কিন্তু উনি কোনো প্রতিবাদ করেন না, উল্টে এমন ভাব করেন যেন সত্যি সত্যি উনি অপরাধী। শ্রীময়ীর মেজজা মধুজা, মানে শ্রীময়ীর মেজ দিভাই, তো উনিও কাজের লোকই ভাবেন। ঘরে চা পৌঁছে দিতে দেরি হলে ওনাকে এমন বকাবকি করেন যেন মনে হয় মাইনে দিচ্ছি যখন ঠিক মতো কাজ করতে হবে, এমন ভাব করেন। ওনার মুখ দেখে শ্রীময়ীর খুব মায়া হয়, কিন্তু কারুকে কিছু বলতে পারে না। শ্রীময়ী একদিন খুব সাহস করেই ওর স্বামী অজিতাভকে জিজ্ঞেস করে, উনি কি তোমাদের নিজের মা, মানে গর্ভধারিণী মা তো, নাকি সৎ মা? অজিতাভ কটমট করে শ্রীময়ীর দিকে তাকাতেই ভয় পেয়ে যায় শ্রীময়ী, বলে না মানে? অজিতাভ বলে, তোমার দেখে কি মনে হয় উনি আমার গর্ভধারিণী নন? শ্রীময়ী এরপর আর কোনোদিনই এই ব্যাপারে অজিতাভকে কিছু জিজ্ঞেস করেনি। বড় যা বা মেজ জায়ের কাছে এই ব্যাপারে কিছুই জানতে চায়নি। ও জানে অকারণ কৌতূহল মোটেও ভালো নয়, সময়ই বলে দেবে সব কিছু। খুব সকালবেলা কনকবালা দেবী ঘুম থেকে উঠে পড়েন। কখন ওঠেন শ্রীময়ী জানতেই পারে না। শ্রীময়ীর যখন ঘুম ভাঙে তখন উনি রান্না বসিয়ে দেন, কারণ ওনার 3 গুণধর ছেলে যে অফিসে যাবে, তাদের অফিসের ভাত দুপুরের টিফিন সব গুছিয়ে সবার জন্য চা করে তবেই সবাইকে ডেকে দেন। অষ্টমঙ্গলার পর এই বাড়িতে ফিরে এসে নিজের মায়ের শেখানো কথা মতো শ্রীময়ী সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। উঠে দেখে ওর শাশুড়ি মা স্নান সেরে পুজো করে রান্নাঘরে রান্না বসাচ্ছেন। শ্রীময়ী তাড়াতাড়ি বাসি কাপড় কেচে স্নান সেরে ঠাকুর ঘরে প্রণাম করে এসে বলে, কি করতে হবে মা, আমায় বলো। উনি গ্যাসের একদিকে ভাত আর অন্যদিকে ডাল বসিয়ে দিয়ে মেঝেতে বসে সবজি কাটছিলেন। শ্রীময়ীর কথা শুনে মুখ তুলে তাকিয়ে বলেন, এ কি রে ছোট বউ, তুই এত ভোর ভোর উঠলি কেন? দাঁড়া তোর জন্য চা করে দিই। শ্রীময়ী বলে, তোমার চা খাওয়া হয়ে গেছে? উনি বলেন, ছেলে বউদের না খাইয়ে আমি খাই কি করে বলতো? ওরা উঠুক, তারপর একসাথে চা করে সবাই মিলে খাবো। শ্রীময়ী বলে, তুমি তো অনেক ভোরে ওঠো, তুমি তোমার মতো চা করে খেয়ে নিতেই পারো, ওদের জন্য অপেক্ষা করো কেন? উনি কিছু উত্তর না দিয়ে চুপ করে থাকেন, পরে বলেন, বস, তোর জন্য একটু চা করে দিই। শ্রীময়ী বলে, তুমি কেন করবে, আমি করে নিচ্ছি দুজনের জন্য। এরপর শ্রীময়ী দুজনের জন্য চা করে রান্নাঘরে বসিয়ে পড়ে চা খেতে। উনি সবে চায়ের কাপে চুমুক দিয়েছেন, এমন সময় বড় বউ এসে হাজির। ওনাকে চা খেতে দেখে বলে, তাই বলি আমরা এখনো কেন বেডটি পেলাম না, তা তোমার যদি চা খাওয়া হলে দয়া করে যদি আমাদের জন্য একটু চাটা করে দাও তো খুবই উপকৃত হয়। উনি চায়ের কাপটা মেঝেতে রেখে দিয়ে আমতা আমতা করে বলেন, আসলে আমি চা করিনি, ছোট বউ চা করে আমাকে। বাকি কথা শেষ করার আগেই বড় বউ বলে, আর সাফাই গাইতে হবে না, দয়া করে চা করে আমাদের ঘরে দিয়ে দিলেই ভালো হয়। শ্রীময়ী খুব লজ্জায় পড়ে যায়। ও কিছুতেই ওর শাশুড়ি মার মুখের দিকে তাকাতে পারছে না। আজ ওর জন্যই ওনাকে অনেকগুলো কথা শুনতে হলো। কিন্তু কেন কেন উনি আগে চা করে খেতে পারবেন না? অনেক প্রশ্নই মাথার মধ্যে গিজ গিজ করে, কিন্তু উত্তর দেবে কে?
কারো কাছে ওনার ব্যাপারে সব জানতে পারবে। পরে শ্রীময়ী সবার জন্য চা করে সবার ঘরে ঘরে দিয়ে আসে। শ্রীময়ী লক্ষ্য করে বাড়ির ছেলেরা সবাই একে একে উঠে স্নান সেরে ভাত খেয়ে খেতে বসে যায়, আর উনিই ওদের খেতে দেন। পরের দিন 3 ছেলের হাতে টিফিন কৌটো ধরিয়ে দেন। আবার তারা যখন অফিসে যান তখন তাদের উদ্দেশ্যে দুর্গা দুর্গা বলে কপালে হাত ঠেকিয়ে প্রণাম করেন ওদের মঙ্গল কামনায়। অথচ ছেলেরা মাকে প্রণাম করা তো দূরের কথা, একবারও মা আসছি পর্যন্ত বলে না। শ্রীময়ীদের বাড়িতে ওর বাবা যখন অফিসে যেতেন তখন ওর ঠাকুরমাকে প্রণাম করে যেতেন। আবার এখন ওর দাদা যখন অফিসে যায় তখন শ্রীময়ীর মা আর ঠাকুমাকে প্রণাম করে আশীর্বাদ নিয়েই তবেই বাড়ি থেকে বের হয়। শ্রীময়ী ওকালতি করে, এমনকি ও বিয়ের আগে যখন কোর্টে যেত তখনও সবাইকে প্রণাম করে যেত। কিন্তু এরা সবাই যেন কেমন। শ্রীময়ী শাশুড়ির সাথে বিভিন্ন অন্যায় দেখে আর রাগে গজগজ করে কিন্তু প্রতিবাদ করতে পারে না। মধুচন্দ্রিমা কাটিয়ে শ্রীময়ী আবার কোর্ট জয়েন করছে। ও একটু দেরি করেই কোর্টে যায়, কারণ ওর কোর্ট এই বাড়ি থেকে একটু কাছেই। ছুটি ছাটায় শ্রীময়ী বাড়িতে থাকেন। দুপুরে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন প্রায় লুকিয়েই শাশুড়ির ঘরে যায়, ওনার সাথে অনেক গল্প করে। কিন্তু কিছুতেই ওনার প্রতি যে অন্যায় অত্যাচার হচ্ছে সেটা কেন জানতে পারে না। উনি এতই সৎ যে কোনোদিনই কারোর নামে কিচ্ছু বলেন না। শ্রীময়ী ওনার মাথায় পাকা চুল বেছে দেয়, পা টিপে দেয়। পা টিপে দিতে গেলে উনি রেড়ে করে ওঠেন, 1000 বার ওকে চুমু খেয়ে পাপ মোচন করেন। শ্রীময়ী বলে, তুমি তো মা, তোমার পায়ে আমি হাত দিলে তোমার পাপ হবে কেন? উনি কেবল হাসেন। বড় জায়ের 7 বছরের ছেলে অভিষেক ঠাম্মিকে খুব ভালোবাসে, কিন্তু ওরা ওকে কিছুতেই ওনার কাছে আসতে দেয় না। মেজ জায়ের 3 বছরের ছেলে অভিরূপ আবার ঠাম্মির ধারে কাছে খুব একটা আসে না, মানে আসতেই দেওয়া হয় না। তবে 2 নাতিকে নিয়ে ওনার আদি খেতার শেষ নেই। কোন নাতি কখন কি খাবে সেটা ওদের মায়েরা জানে না, জানেন ওদের ঠাম্মি। অভিষেকের যত আবদার ঠাম্মির কাছে। একদিন অভিষেক ঠাম্মির কাছে বায়না করে বলে, আমার তরকারিতে ঝাল দাও না কেন? আমার বন্ধুরা ঝাল খেতে পারে, আমি পারি না বলে ওরা হাসাহাসি করে। আমাকে ছোট বাচ্চা বলে রাগায়। ওরা বলে, তুই বড় হবে কি করে? ঝাল খেলে তবেই তো বড় হওয়া যায়। কনকবালা বলেন, ওরা তো ঠিকই বলেছে, ঝাল খেলে তাড়াতাড়ি বড় হওয়া যায়, খুব লম্বা হওয়া যায়। তবে তুমি ঝাল খেতে পারবে না সোনা, তুমি না হয় আর একটু বড় হয়েই ঝাল তরকারি খেও। অভিষেক বায়না ধরে, সে ঝাল তরকারি খাবেই। অগত্যা উনি ওর তরকারিতে একটা লঙ্কা দেন। ওর মা খাওয়াতে গিয়ে সেটা ভাতের সাথে মেখে ফেলে এবং অভিষেকের খুব ঝাল লাগে, চিৎকার করে কাঁদতে থাকে। ওর মা রাগ করে খাবার থালাটা ওনার মুখের সামনে ফেলে দিয়ে বলে, তুমি জানো না আমার ছেলে ঝাল খেতে পারে না? ইচ্ছা করেই যখন ঝাল দিয়েছো তখন ওটা তুমিই খাও। তোমার বড্ড খিদে বেড়েছে দেখছি, নিজের স্বামীকে খেয়েও পেট ভরেনি দেখছি। এবার কি আমার ছেলের দিকে নজর পড়েছে? আসুক অভির বাবা, আজকে একটা হেস্তনেস্ত করেই ছাড়ব। এতক্ষণ ধরে শ্রীময়ী সব লক্ষ্য করছিল, একটা কথাও বলেনি। বড় জায়ের কথা শুনে শ্রীময়ীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, কিন্তু উনি নিরুত্তাপ হয়ে থাকেন, কোনো প্রতিবাদই করেন না। জায়েদের সাথে ওর তেমন ভাব নেই। 2 জায় ওকে তেমন সহ্য করতে পারে না। কারণ হলো শ্রীময়ী ওকালতি করে অর্থ উপার্জন করে যে। সেদিন বড় জায়ের সেই কথাটা শ্রীময়ীর মনে দাগ কেটে যায়। স্বামীকে খেয়ে পেট ভরেনি বুঝি? এক ছুটির দুপুরে সবাই খেয়ে যখন যে যার ঘরে ভাত ঘুম দিচ্ছে তখন শ্রীময়ী কনকবালার ঘরে ঢুকে একেবারে ওনার পাশে শুয়ে ওনাকে জড়িয়ে ধরে আদর করে বলে, ও মা, তোমার সারাদিন খুব পরিশ্রম হয়, তোমার তো বয়স হচ্ছে, একটু বিশ্রাম নিতে পারো না? উনি বলেন, আমার বিশ্রাম নিলে কি চলে? শ্রীময়ী বলে, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, রাগ করবে না তো? আমাদের শ্বশুরমশাই কিভাবে মারা যান?
ওনার কি হয়েছিল? উনি চমকে ওঠেন। পরে বলেন, বড় বউ ঠিকই বলেছে, আমি আমার স্বামীর মৃত্যুর জন্য দায়ী। শ্রীময়ী বলে, তুমিই দায়ী? কিন্তু কি করে, কেন? উনি তখন চোখের জল মুছে বলেন, ঠিক 2 বছর আগে 22শে আগস্ট, সে বছর খুব গরম পড়েছিল। আমি তো ওর শ্বশুরের কাছে আবদার করেছিলাম বাজার থেকে ইলিশ মাছ আনার জন্য। আসলে আবদারটা আমার ছিল না, ছিল বড় নাতি অভিষেকের। ও যে ইলিশ মাছ ভাজা খেতে খুব ভালোবাসে, ও বায়না করেছিল, সেটা শুনেই উনি বাজারে ছোটেন। আসলে গরম কয়েকদিন ধরে ওনার শরীরটা ভালো যাচ্ছিল না, এই ধকল সহ্য করতে পারেননি। মাছ কিনে ফেরার সময় বাজারেই মাথা ঘুরে পড়ে যান এবং মারা যান। উনি খুবই রসিকে আর আমোদে মানুষ ছিলেন। ছেলেরা সবাই ওনাকে খুব ভালোবাসত। উনি যতদিন বেঁচে ছিলেন ততদিন রান্নার লোক, কাজের লোক সবই ছিল। আমার সুখের সংসার ছিল। উনি মারা যাওয়ার পর সবাই আমাকে ভুল বুঝলো। সবাই ভাবলো আমি মাছ খেতে চেয়েছিলাম, আর উনি আমার ইচ্ছা পূরণ করতে গিয়েই মারা গেছেন। অকালে ওনাকে হারিয়ে ছেলেরা দিশেহারা হয়ে পড়ে। ওদের যে বাবাই সব ছিল, ওদের কোনো দোষ নেই, সব দোষ আমার আর আমার কপালের বলেই চোখে আঁচল চাপা দিয়ে হাউমাউ করে কেঁদে ওঠেন। শ্রীময়ী মনে মনে ভাবে, অন্যায়ের প্রতিবাদ হওয়া দরকার। দিনের পর দিন অন্যায় সহ্য করা যায় না। আজ সকালে শ্রীময়ী ইচ্ছে করেই কনকবালাকে চা করে খাইয়ে বলে, তুমি একদম রান্না করবে না, নয় রান্নার লোক রাখা হোক, আর না হয় যে যার রান্না সে তার করে নিক। তুমি কি ওদের কাজের লোক? কনকবালা বলেন, এ কি অনর্থ করছিস ছোট বউ, ছাড় আমাকে, রান্না না করলে সবাই খাবে কি? শ্রীময়ী বলে, আজ ছুটির দিন, আজই একটা ফয়সালা হয়ে যাক। মিথ্যা অপবাদ কেন তুমি বয়ে বেড়াবে? একটু বেলা হতেই মহারানীদের ঘুম ভাঙে, আর চা পায়নি বলে রান্নাঘরে এসে হুঙ্কার ছাড়ে। শ্রীময়ী তখন প্রতিবাদ করে বলে, আমি মাকে দিব্যি দিয়েছি, তাই উনি আজ কোনো কাজ করবেন না। আজ থেকে আমরা 3 যা কাজ ভাগ করে নিয়ে কাজ করব। ওনার বয়স হয়েছে, ওনার এখন বিশ্রামের প্রয়োজন। এসো ভর্তি ভাই, কাজগুলো ভাগ করে নিই। আমি সকালে চা করে দেব, তুমি সেগুলোকে সবাইকে দিয়ে দেবে, তবে সেটা বেডটি হিসেবে নয়। সবাইকে খাবার ঘরে খাবার টেবিলে বসেই খেতে হবে। যেহেতু আমি কোর্টে যাব, তাই সব রান্না হয়তো করতে পারবো না, তবে কাটা বাটা করে দেব। বিকেলে রান্নাটা ইচ্ছে হলে করতে পারি। আমার কথা তোমাদের পছন্দ না হলে তোমরা রান্নার লোক রাখতে পারো। এতক্ষণে শ্রীময়ীর মেজাজটা আর ভাসুররা এমনি মেজজা আর ভাসুররা এমনকি ওর বড় চলে আসে। অমিতাভ বলে, চুপ করো, তুমি কিছু জানো না, বেশি কথা বলো না। শ্রীময়ী বলে, আমি যা জানি, যেটুকু জানি সেটাই যথেষ্ট। তোমরা যারা মাকে বাবার মৃত্যুর জন্য দায়ী করেছ, তারা আসল সত্যটাই জানো না। আসলে তোমরা আসল সত্যটা জানতেই চাওনি। একটা বাচ্চা ছেলের আবদারকে রক্ষা করতে গিয়েই উনি মারা গেছেন। সেটা বর্দি ভাই ভালো করেই জানতো, কিন্তু নিজের ছেলের ঘাড়ে দোষ পড়লে সেটা সারা জীবনের মতো ক্ষত হয়ে যাবে, সেই ভেবেই মায়ের ঘাড়ে দোষ দিয়ে ছেলেকে মুক্ত করতে চেয়েছিল। আজ আমি যা বলছি তার সবই আমার মায়ের কথা। যাদের এই কথা শুনতে ইচ্ছে হবে না, তারা এই বাড়ি ছেড়ে চলে যেতে পারে, কারণ এই বাড়িটা এখনো মায়ের নামেই আছে। ওরা কিছু বলতে চেষ্টা করছিল, কিন্তু বাড়ি থেকে চলে যেতে হবে শুনে সব চুপ করে যায়। ওরা জানে বর্তমানে এই বাড়ির দাম কত, আর জানে শ্রীময়ী অনেক কিছুই করতে পারে। বাড়ি থেকে বেরিয়ে গেলে বাড়ির ভাগ যে হাতছাড়া হয়ে যেতে পারে, সেই ভয়ে ওরা চুপ করে যায়। শ্রীময়ীর তৎপরতায় রান্নার লোক রাখা হয়। কনকবালা এখন খুব সুখে আছেন। শ্রীময়ী ওনার খুব যত্ন করে। শাশুড়িমার মর্যাদা ফিরিয়ে দিতে পেরে শ্রীময়ী খুবই খুশি। উনি ওকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন। আজকের গল্পটি এখানে সমাপ্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এরকম নতুন নতুন আরও গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।